সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে। আব তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বিষয়ে একটা ইঙ্গিত দিলেন। এটা আমাদের জন্য স্বস্তির খবর, আনন্দের খবর, সুখবর। ভারতের মতো সাম্প্রদায়িক এই চরম উগ্র হিন্দুত্ববাদের লিডাররা যখন এসে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার সবক শোনায়, এর চাহিদা করা হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা ঘটে। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। ইসকন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকতে চায় না, কারণ ইন্ডিয়ার শত্রু দেশগুলো আছে না, যে বাংলাদেশের ইসকন ইস্যু যে মোটেও বাংলাদেশের নর্মাল কোনো ইস্যু না, এটা তো চায়না বুঝতে পারছে। তো এই প্রবলেমে বাংলাদেশের পাশে থাকবে না। বিষ ঢুকানোর আগেই সাপের বিষটা ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আমি একজন সংখ্যালঘু ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি, আমি কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%। বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে যাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যর কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে আমাকে উপজাতি বলে আপনারা চিনেন, কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি। আমি সাবধান করতে যাচ্ছি, আহ্বান করতে যাচ্ছি, এই বাংলাদেশে যা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই 2024-এর বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই, শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই। কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই। এটা আপনারা দেখিয়ে দেন।
আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে। তাহলে আজকে কে হিন্দু মারা গেল, কে মুসলমান মারা গেল, এই বিচার বিশ্লেষণে আমাদেরকে সমাবেশ করতে হবে না। আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই, এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায়। আমরা সাম্প্রদায়িকতা ডানা বাঁধতে বাঁধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই। আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না, আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে দেব। আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না। একটা লাঠি নিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা নদীর পা আর চাপবেন না। নদীর পা চাপবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আবার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে তাহলে? আপনারা বলেন কে হত্যা করেছে? সে আমাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা ছিল, বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এবং ভারতের অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু, এসেনশিয়ালি মুসলমানরা নাকি হিন্দুদের দেখতে পারে না, এই জন্যই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথাবার্তা হয়। মানে রাগটা মূলত বাংলাদেশ ভারত নিয়ে না, এটা একটা ধর্মের সংঘাত। তার এই প্রশ্নটা আমি তারপর বললাম, একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিলাম এবং চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার পরে সে আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল। তাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স ধরে উত্তর দিলাম যে পৃথিবীর বুকে পার্সেন্টেজের হিসাবে একটা দেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট কে কোন ধর্মের, এই ডাটা যদি বের করা যায় তাহলে দেখা যাবে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নেপালে, ভারতের চেয়েও বেশি পার্সেন্টেজের হিসাবে। এবং নেপাল কিন্তু পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। এই তো কয়েক বছর আগে সেটা চেঞ্জ হয়েছে। ভারতও কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না। তো নেপালে হিন্দু মানুষ ভারতের চেয়েও পার্সেন্টেজের হিসাবে যদি বেশি হয় তাহলে নেপালিরা কেন ভারতকে দেখতে পারে না? ওই জায়গাতে বাংলাদেশের মুসলমানরা নাই, তাহলে হিন্দুরাই আরেকটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে কেন দেখতে পারছে না? এই জায়গাতে হিন্দু মুসলিম সংঘাত নাকি ভারতের দাদাগিরির সংঘাত? তো উত্তরটা বোধহয় যে সে পেয়ে গিয়েছিল, তারপর থেকে সে আর কোনো যৌক্তিক কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেনি। শুধু নেপাল না, আমি আরো কয়েকটা দেশের উদাহরণ দিয়ে একটু কথা বলার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে যে এই সংঘাতটা মুসলমান হিন্দু না, এই সংঘাতটা হলো ভারতের বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যে সম্পর্ক যেভাবে তারা ডিটারমাইন করতে চায় সেটা। তারা যদি এই দাদাগিরিটা না ফলিয়ে তারা যদি ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে যায় তাহলে কিন্তু এই টাইপ মানে সম্পর্ক তৈরি হয় না এবং জনগণের মনেও এই জাতীয় ঘৃণা বা বিরক্তি বা রাগ কোনোটাই কিন্তু তৈরি হয় না। ইনফ্যাক্ট ভারত কিন্তু তাদের প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধুহীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ভারত তার বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় তারা রাজত্ব করতে চায়, মানে ইনডিরেক্টলি সব দেশের উপরে তারা দাদাগিরিটা ফলাতে চায়, কিন্তু এই স্ট্র্যাটেজি অনেকদিন যাবত ভেঙে পড়েছে। সর্বশেষ এটা ভেঙে পড়লো বাংলাদেশে। বাংলাদেশকে তাকে তো তারা আসলে একটা অঘোষিত কলোনি হিসেবে ব্যবহার করতো এবং শেখ হাসিনার রেজিম তাকে সেই সুযোগটা করে দিয়েছে জন্যই শেখ হাসিনার প্রতি তাদের এত দরদ। শেখ হাসিনার পতনের পরে তাদের এত চক্রান্ত শুরু হয়ে গেছে, তাদের মিডিয়া খুললেই পাবেন, অন্যান্য জায়গা দেখলেই পাবেন। তো নেপালের হিসাব যদি বলি, কেন বললাম যে ভারত ধীরে ধীরে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে? নেপালে এই কিছুদিন আগে কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেছে কেপি শর্মা ওলি, এবং ঐতিহাসিকভাবে কেপি শর্মা ওলি চীনপন্থী, ভারতপন্থী না। শ্রীলঙ্কায় 2 বছর আগেই একটা গণঅভ্যুত্থান হয় আপনারা জানেন, এবং শ্রীলঙ্কায় এই যে এই সেপ্টেম্বর মাসে 2024 সালের সেপ্টেম্বর মাসে একটা ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন উনি রাজনৈতিকভাবে একটু মার্কসপন্থী মানুষ এবং স্বভাবতই উনি একটু চায়না ঘেঁষা, ডেফিনেটলি ইন্ডিয়া ঘেঁষা না, যদিও কিছু সম্পর্ক তো রাখতেই হয়, কিন্তু আদতে উনি মোটা থেকে ভারতপন্থী মানুষ না। মালদ্বীপের হিসাব খুব ভালো মতো জানেন। 2023 সালে মোহাম্মদ মাইজু যখন প্রেসিডেন্ট হিসেবে আসে একেবারে
মানে তীব্র ভারত বিদ্বেষ নিয়ে উনি এসেছিলেন এবং সেটাই ছিল উনার প্রচারণার ক্যাম্পেইন যে উনি ভারত বিদ্বেষী, এবং উনি কিন্তু বিজয় লাভ করে উনি এখন মালদ্বীপের প্রেসিডেন্ট। সো খেয়াল করে দেখেন এই সাউথ এশিয়ার ভেতরে পাকিস্তান তো অটোমেটিক বাই ডিফল্টই ইন্ডিয়া বিরোধী, তারপরে যদি খেয়াল করেন শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকে পড়ছে, মালদ্বীপ চীনের দিকে ঝুঁকে পড়ছে, নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ছে, ভারত আদতে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে এবং তার সর্বশেষ এবং ট্রাস্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হাসিনার সাথে। এটাকে আসলে বন্ধুত্বপূর্ণ না, বরং মনিব আর দাসীর সম্পর্ক হিসেবেই আমি ট্রিট করি। শেখ হাসিনার পতন ঘটেছে, এটা স্রেফ শেখ হাসিনার পতন না, এইটা ভারতীয় আধিপত্যবাদেরও পতনটা ঘটেছে। এই জন্যই তারা অনেক টেন্সড এবং তারা একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে দেশকে নিয়ে তাদের মিডিয়ায়, এবং প্রত্যেকটা জায়গাতেই তারা সেম কাজটা করছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, চট্টগ্রামের এই যে চিন্ময়, এই চিন্ময়ের ইস্যুটা নিয়ে তাকে যখন সেডিশন মামলায় তোলা হচ্ছে, তার জামিন দেওয়া হবে কি হবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারির ইস্যু। এই ব্যাপার নিয়ে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিতে পারে কিনা? তারা সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে খুবই টেন্স, যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুর নিপীড়ন হতে পারে। তো এই বয়ান কি আমাদের ভারত থেকে নিতে হবে? সাম্প্রতিক অতীত যদি খেয়াল করা হয়, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন যে জায়গাতে হয় সেটা হলো ভারত। মানে সংখ্যালঘু ট্রিটের ক্ষেত্রে সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা হলো ভারত। আর ভারতের কাছ থেকে আমাদের বয়ান নিতে হবে, তাদের মিডিয়া থেকে, তাদের প্রেস উইং থেকে। আমি মনে করবো আমাদের কূটনীতিটা ছিল নতজানু একটা কূটনীতি, এই জন্য তারা সবক দিয়ে বেড়াতে পারতো, সেই জায়গাটা আর হওয়া উচিত না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে কড়া বিবৃতি দেওয়া উচিত যে ভারত এর অন্তত পক্ষে এইভাবে কথা বলার কোনো রাইট নাই। এবং সাম্প্রতিক সময়ে তো প্রোপাগান্ডার অভাব নাই 5 আগস্টের পর থেকে, কারণ তাদের দাসীর সুলভ যে রেজিমটা টিকে ছিল তার পতন ঘটার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই সাউথ এশিয়ায় তাদের সর্বশেষ কলোনি টাইপ যে মাইন্ডসেট সেটারও পতন ঘটে গেছে। সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আব তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। চিন্ময় কৃষ্ণা দাস, যাকে ইসকনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল, কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন, মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস, এমনকি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে, এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আমাদের বাংলাদেশের যে ইসকন সম্প্রদায়ের, তাদের অর্ডারকে অবমাননা করা, স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইসকন থেকে। যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইসকন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে, তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইসকনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইসকন, তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের কোনো মুখপাত্র নন, তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইসকন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা, মানে যেই কয়েকজন কতিপয় ব্যক্তি, তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সাথে আরও কয়েকজন আছেন, লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা, তাকে যখন ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা অনেকেই তাকে ইসকনের মঞ্চ হিসাবেই বা ইসকনেরই পার্ট 2 প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন। আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল, সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, যার মধ্যে চট্টগ্রামে লালদিঘির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল, এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনাও কিন্তু ঘটিয়েছিল। সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে, এমনকি ইসকনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলকভাবে দেখতে চায়। তো এই চিন্ময় কৃষ্ণ দাস শুধুমাত্র ইসকনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না, সাধারণ যারা হিন্দু জনতা আছেন, ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী, তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছুটা ম্যানিপুলেট করেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।